এক সপ্তাহ টানা বৃষ্টির পরে আজ একটু বিশ্রাম নিচ্ছে ইন্দ্রদেব, কিন্তু বিকেলের পর থেকে আকাশটা আবার ভারী হয়ে উঠছে। বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে মাঝে মাঝেই, বেশ ঠান্ডা হাওয়াও বইছে, তবে এখনো বৃষ্টি নামেনি। হরি কাকার চায়ের দোকানে সন্ধ্যাবেলা এসে বসে আছি। ওয়েদার ভালো থাকলে গায়ের আরও দু একজন মানুষ আসে, গল্পগুজব হয়, কিন্তু এই দুর্যোগের রাতে কেউই আর বাড়ি থেকে বার হয়নি। নেহাত আমার বাড়িতে বসে থাকতে মন টেকে না, তাই হরি কাকা বলল, তা তোমার নতুন কাজ কেমন লাগছে বিষ্ণু? কেমন আর লাগবে কাকা, মর্গের কাজ কি আর ভালো লাগে বলো? কিন্তু কি করব, শহরের কারখানায় কাজটা চলে গেল। তারপর থেকে কত কাজ খুঁজলাম, কিন্তু কোনো কাজ পেলাম না। আর লেখাপড়াও তো বেশি দূর করিনি যে কোনো অফিস কাছারিতে কাজ পাবো। এদিকে বাড়িতে বউটা অসুস্থ, তার চিকিৎসার জন্য গাদা গাদা টাকা লাগে। মর্গের এই কাজটা ছাড়া আর কোনো কাজই তো পেলাম না, তাই বাধ্য হয়েই করতে হচ্ছে। তবে বেশ কয়েকজনের সাথে কথা বলে রেখেছি, তারা অন্য কোনো কাজ পেলেই আমাকে জানাবে বলেছে। অন্য কোনো কাজ পেলেই এই কাজ ছেড়ে দিয়ে হাত ছেড়ে বাঁচবো, এ আর ভালো লাগে না কাকা। হ্যাঁ সেই, তোমরা জোয়ান ছেলে, তোমাদের কি আর এই কাজ ভালো লাগে? কত রাত যে ঘুমোই না কাকা জানো, রাত জাগা কাজ, দিনের বেলা কি আর ঘুম হয়? যাকে আমি উঠি, ওদিকে আবার ডিউটির সময় হয়ে এলো। দেরি হলেই ডাক্তারবাবু খিটখিট শুরু করে দেবে। গ্রামের হসপিটালের মর্গ। রাত 9টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝেই চারপাশ আলোকিত করে তুলছে। নির্জন রাস্তা দিয়ে একা একা হেঁটে চলেছি। গাটা মাঝে মাঝেই শিরশির করে উঠছে কিসের যেন ভয়ে। হাসপাতালে গিয়ে পৌঁছাতেই ডাক্তারবাবু বলল, বিষ্ণু, আজ তোমার তেমন কোনো কাজ নেই। নতুন কোনো ডেড বডি এলে রেজিস্টার করে ড্রয়ারে ঢুকিয়ে রেখো, আর ভোর হলেই চলে যেও, ঠিক আছে তো? ঠিক আছে ডাক্তারবাবু। আচ্ছা, তুমি থাকো তাহলে, আমি একটু আসছি। আর হ্যাঁ, এদিকে ওদিকে চলে যেও না যেন, এইখানেই বসে থাকো। কিন্তু ডেড বডি এলে তুমি যদি না থাকো তাহলে কিন্তু রিপোর্ট পড়তে পারে তোমার নামে। না না ডাক্তারবাবু, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই বসে থাকবো। দেওয়ালে হেলান দিয়ে বসে পড়লাম। ঠান্ডা হাওয়ায় কিছুক্ষণের মধ্যেই চোখের পাতা ভারী হয়ে এলো, কিন্তু হঠাৎ কিছু বাদেই শুনতে পেলাম অদ্ভুত এক কান্নার শব্দ। একটা মেয়ে যেন ডুকরে ডুকরে কাঁদছে নিদারুণ এক বেদনায়। কে কাঁদছে এত রাতে? ঘুমের ভাবটা কেটে গেল। এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম কান্নার শব্দটা আসছে লাশ কাটা ঘরের ভেতর থেকে। কিন্তু ওই ঘরে তো কোনো জীবিত মানুষ নেই, তাহলে কে কাঁদছে ওই ঘরের ভেতর থেকে? এইবার যেন কান্নার শব্দটা হঠাৎ খিলখিল হাসির শব্দে পরিণত হলো। বিভৎস, কি ভয়ানক সেই হাসির শব্দ! শুনলেই বুকের রক্ত হিম হয়ে যায়। আমি বুঝলাম এই হাসি, এই কান্না কোনোটাই জীবন্ত মানুষের হতে পারে না। নিশ্চয়ই অলৌকিক কিছু ঘটে চলেছে ওই লাশ কাটা ঘরের ভেতর। আমি চোখ বন্ধ করে ইষ্টমন্ত্র জপ করতে থাকলাম। জপ করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। বিষ্ণু, বিষ্ণু! ডাক্তারবাবুর ডাকে ঘুম ভাঙল। উঠে দাঁড়িয়ে বললাম, ও ডাক্তারবাবু, আপনি এসে গেছেন? হ্যাঁ, তুমি তাহলে চলে যাও। রাতের বেলা আবার সময় মতন চলে এসো, কেমন? ঠিক আছে ডাক্তারবাবু। শোনো না, বলছিলাম কি, তুমি এই কাজটা ছেড়ে দাও না। ওই কটা টাকার জন্য এমন একটা বিশ্রী কাজ না করলেই নয়। উপায় নেই গো, এই কাজটা ছাড়লে নতুন কোনো কাজই এখন আর পাবো না।
কাজের বাজারে বড্ড আকাল। তুমি চিন্তা করো না, সাবধানে থেকো। আমি চলি। আমার বাড়ি থেকে হসপিটালে যাবার রাস্তাটা নির্জন আর কাঁচা, দুধারে ঝোপ জঙ্গল, ফাঁকা মাঠ। বড় রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘুর হয়, তাই আমি বরাবরই এই পথ ধরেই যাই। যদিও রাতের বেলায় এই রাস্তায় তেমন একটা লোকজন যাতায়াত করে না, বিশেষ করে এই বৃষ্টির দিনে। হেঁটে চলেছি, হঠাৎ একটা ঝোপের দিকে চোখ পড়তেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল। অন্ধকার ঝোপের ভেতর দুটো আগুনের গোলার মতো জ্বলন্ত চোখ আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই আগুন চোখ দুটো ছাড়া শরীরের আর কোনো অংশ দেখা যাচ্ছে না তার। ভয়ে আমার সিঁড়ি দ্বারা বেয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি আর কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড় লাগালাম হাসপাতালের দিকে। হাসপাতালে লাশ কাটা ঘরের সামনে এসে দাঁড়িয়ে দেখলাম লাশ কাটা ঘরের দরজাটা খোলা। ঘরের ভেতর থেকে ডাক্তারবাবু বেরিয়ে এসে বলল, আচ্ছা তুমি এসে গেছো, শোনো একটা নতুন লাশ এসেছে, তুমি লাশটা ধুয়ে পরিষ্কার করে রাখো, আমি একটু পরেই আসছি। লাশ ধুয়ে পরিষ্কার করতে হবে শুনেই শরীরটা ঝনঝন করে উঠল। এমনিতেই যা দেখে এলাম আসবার সময়, তার উপরে আবার এই কাজ করতে হবে এখন। আমার চেয়ে হতভাগা বোধ হয় এই দুনিয়ায় আর কেউ নেই। কি হলো, কি ভাবছো দাঁড়িয়ে? বুঝেছো তো কি বললাম? হ্যাঁ ডাক্তারবাবু, বুঝেছি। আপনি যান, আমি সব করে রাখছি। ঠিক আছে, তাড়াতাড়ি কোয়ার্টার থেকে ফিরে এসে পোস্টমর্টমটা করে ফেলতে হবে, না হলে কালকে আবার ছুটি পাওয়া যাবে না। আমার হয়েছে যত জ্বালা। লাশ কাটা ঘরের বাইরে বসেছিলাম, হঠাৎ সেখানে ডাক্তারবাবু চলে এলো। আমি বললাম, ডাক্তারবাবু আপনি চলে এসেছেন? আমি লাশ ধুয়ে পরিষ্কার করে রেখেছি, কিন্তু আপনার তো মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। মাথা ফাটলো কি করে? ও কিছু না, চলো কাজটা শুরু করি। তাছাড়া আপনার শরীরটাও তো কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। আপনার কি কিছু হয়েছে ডাক্তারবাবু? বললাম তো কিছু হয়নি, তাড়াতাড়ি চলো, কাজটা শেষ করতে হবে তো নাকি। ঘরের ভেতরে এসে ঢুকলাম আমি আর ডাক্তারবাবু, কিন্তু হঠাৎ অবাক হয়ে দেখলাম ঘরের ভেতরে ঢুকেই ডাক্তারবাবু শূন্যে মিলিয়ে গেল। এটা কি করে হলো? ডাক্তারবাবু, ডাক্তারবাবু! না 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 না, আমাকে পালাতে হবে, এক্ষুনি এখান থেকে পালাতে হবে। বলো কি বিষ্ণু, এসব তো বিশ্বাসই করা যায় না। এমনটা আবার হয় নাকি? হাসপাতালে একজন ডাক্তার যে গতকাল রাতে মারা গেছে, সেই খবর তো শুনেছো নিশ্চয়ই। হ্যাঁ সে তো শুনেছি, কিন্তু ওটা মর্গ ঘড়ি কাকা, ওখানে অনেক কিছুই হয়। তাহলে কি ভাবছো, চাকরিটা ছেড়ে দেবে? না, এখনো সেরকম কিছু ভাবিনি। চাকরিটা ছাড়লেও তো না খেতে পেয়ে মরবো, তার চেয়ে বরং ভূতের হাতেই মরি। খিদের জ্বালায় মরার চাইতে ভূতের হাতে মরা ভালো। এরপর দুদিন কোনো উপদ্রব হয়নি। 3 দিনের দিন রাতের বেলায় কাজে যাচ্ছি, এমন সময় দেখলাম একটা মেয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, একা একা। একটা মেয়ে এইভাবে এই নির্জন পথে একা একা দাঁড়িয়ে থাকবে কেন? তার মুখ কাপড়ের আঁচল দিয়ে ঢাকা। না, আমার বোঝবার ভুল হচ্ছে। এ কোনো জীবন্ত মানুষ হতে পারে না, কোনো জীবন্ত সাধারণ স্ত্রীলোকের সাহস নেই একা একা এত রাতে এইভাবে দাঁড়িয়ে থাকবার। আমি উদ্ভ্রান্তের মতো দৌড়ানো শুরু করলাম। দৌড়াতে কোনো রকমে মর্গে এসে পৌঁছালাম। মর্গে আজ একজন নতুন ডাক্তারবাবু আসবার কথা আছে। আমি পৌঁছে দেখলাম তিনি এখনো আসেননি। আমি কি আর করি, আমার কাজ বসে থাকা, আপাতত তাই করি। টুলের ওপরে বসে থাকতে থাকতে ঘুম চলে এলো। কতক্ষণ বসে বসে ঘুমিয়েছিলাম জানি না। ঘুমের ঘরেই হঠাৎ যেন অনুভব করলাম ঘরটা ক্রমশ ঠান্ডা হয়ে উঠছে। আমার যেন আচমকাই শীত করছে খুব। হঠাৎ এত ঠান্ডা লাগবে কেন? আমার ঘুম ঘোর কেটে গেল। তাকিয়ে দেখলাম লাশ ঘরের দরজাটা বন্ধ। ওই ঘর খোলা থাকলে মাঝে মাঝে ড্রয়ারের ঠান্ডা বাইরে বেরিয়ে এসে ঠান্ডা একটা আবহাওয়া গড়ে তোলে, কিন্তু ঘর তো বন্ধ, তাহলে এই ঠান্ডা আসছে কোথা থেকে? এরপরেই হঠাৎ দেখলাম আমার সামনে আবির্ভূত হলো পথে দেখা সেই মহিলা। আমি জানি এ কোনো জীবন্ত মানুষ নয়, এখনো তার মুখে সেই রকমই ঘোমটা টানা। আমি ভয়ে ভয়ে বললাম, তুমি আমার কাছে কি চাও? আমার সোনার আংটি ফিরিয়ে দে, আমার সোনার আংটিটা। চরমতম ভয়ে আমার শিরদাঁড়া কেঁপে উঠল।
এ কে? আমি এগিয়ে গিয়ে তার মুখের আঁচল সরিয়ে দিলাম। তারপরেই যা দেখলাম তা জীবনে ভুলবার নয়। কেন? এর মধ্যে ভুলে গেলি? এই তো কদিন আগে আমার মৃত শরীরটা পরিষ্কার করবার সময় আমার হাত থেকে আংটিটা খুলে নিলি, তারপর সেটা বাড়িতে গিয়ে বউকে দিলি। ওটা আমার বড় স্বাদের আংটি, অনেক স্মৃতি জড়িয়ে আছে ওই আংটিটার সাথে। সেটা তুই তোর বউকে দিলি কি করে? দে, আমার আংটিটা ফিরিয়ে দে, না হলে আজই তোর শেষ দিন। আমার শরীরটাকে এমন বিশ্রীভাবে কেটেছিস কেন? ঘরের ভেতরে মৃত ডাক্তারবাবুর প্রেতাত্মা এসে হাজির হয়েছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি আপনি যেমনটা শিখিয়েছিলেন আমি তো তেমনটাই। চুপ কর, আমি ওরকম ভাবে লাশ কাটতে শিখিয়েছি তোকে বেয়াদব? আমার বাড়ির লোক আমার ডেড বডি দেখে ভয়ে ভিমড়ি খেয়ে এখন হসপিটালে ভর্তি। দে, আমার স্বাদের আংটি আমায় ফিরিয়ে দে, ফিরিয়ে দে বলছি, না হলে কিন্তু কপালে খুব কষ্ট আছে। ফিরিয়ে দে বলছি। আমাকে ক্ষমা করে দিন, আমি অন্যায় করেছি। আপনার হাত থেকে আংটিটা খুলে নেওয়াটা আমার উচিত হয়নি। আসলে তখন লোভের বশে। লোভ? এই লোভই তো মানুষকে পশু বানায়। কিছু অমানুষের লোভের কারণে আমাকে আজ মরতে হয়েছে। আর ওই যে ডাক্তার, ওর মৃত্যু হয়েছে লোভের কারণে। কি বলছিস তুই? আমি আবার কি লোভ করলাম? আমার মাথায় তো গাছের ডাল ভেঙে পড়েছিল। সেটা কি এমনি এমনি পড়লো ডাক্তারবাবু? ওই গাছের ডাল আমি ফেলেছি, ওরা আমাকে নির্মমভাবে হত্যা করলো। পোস্টমর্টম রিপোর্টে যাতে কিচ্ছু ধরা না পড়ে সেই জন্য তোকে মোটা টাকা দিয়ে রফা করলো। আমার মৃত্যুটা আত্মহত্যা বলে চালিয়ে দেবার জন্য, যাতে ওরা বেঁচে যায়। কিন্তু ওরা তো বাঁচেনি, আমি সবাইকে শেষ করে দিয়েছি। আমি আমার মৃত্যুর বদলা নিয়েছি। কি বলছিস তুই? আমি তোকে ছাড়বো না। এইবার আমার বদলা নেবার পালা। দাঁড়া দাঁড়া, তোকে আমি এক্ষুনি দেখাচ্ছি। দেখলাম ডাক্তারবাবু তার হাত লম্বা করে বাড়িয়ে দিচ্ছে ওই মহিলার দিকে। ওই মহিলাও কমে যায় না, সেও তার হাত বাড়িয়ে দিল ডাক্তারবাবুর দিকে। আমিও দেখছি তুই কি করিস আমার। আয় আয়। আমি বুঝলাম এই দুই পিশাচ পিশাচিনীর মধ্যে এবার তুমুল ধুমধুমার কাণ্ড বাঁধবে। আমি আর সেখানে দাঁড়ালাম না, সুযোগ বুঝে দৌড় লাগালাম সেখান থেকে। মাথায় থাকুক এই লাশ কাটা ঘরের চাকরি, কপালে থাকলে ঠিক অন্য কোনো কাজ জুটে যাবে, কিন্তু এখানে আর একদিনও না।